যৌতুক দাবি করিবার দণ্ড। যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করে। এখানে বলা হয়েছে যদি বিবাহের কোনো এক পক্ষ, এই পক্ষ বলতে আমরা কি বুঝি? প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। বরাবরের মতো আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে আলোকপাত করার জন্য। যাই হোক, আমরা অনেকেই জানি যে আমাদের দেশে এখন 18 সালের যৌতুক নিরোধ আইনে অনেক মামলা হচ্ছে, প্রচুর মামলা। বেশিরভাগই হচ্ছে ফলস ফ্যাব্রিকেটেড, বেজলেস। দেখা যাচ্ছে যে প্রতিশোধ পরায়ণ হয়েই অনেকেই মামলাগুলো করছে। বিশেষ করে 70 থেকে 80% মামলারই কোনো রকম মেরিট থাকে না, অর্থাৎ প্রকৃত যে অবস্থা সেটাকে গোপন করে একটা মিথ্যা মামলা দিয়ে চাপিয়ে ফেলার জন্য, বরপক্ষকে অর্থাৎ হাজব্যান্ডকে বা তার পরিবারের সদস্যদেরকে চাপে ফেলার জন্য এই ধরনের মামলাগুলো আসলে আদালতে নিয়ে আসা হয়। তো সেই ক্ষেত্রে আমি আজকে আলোচনা করব পুরুষরা অর্থাৎ হাজব্যান্ডরাও কিন্তু ওয়াইফদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন 2018 3 ধারা অনুসারে মামলা দায়ের করতে পারে। এখন প্রশ্ন আসছে যে কিভাবে সম্ভব সেটা। সারা জীবন তো আপনারা শুনে আসছেন যে নারীরা অর্থাৎ স্ত্রীরা হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করতে পারে। আবার হাজব্যান্ড কীভাবে যৌতুক আইনে মামলা করতে পারে, হাজব্যান্ড আবার কীভাবে যৌতুক, স্ত্রীরা আবার কীভাবে যৌতুক দেয়। আইনটার একটু ব্যাখ্যায় যদি আমরা যাই, সুস্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাই যৌতুক নিরোধ আইনের 2018 সেকশন 3 আছে যৌতুক দাবি করিবার দণ্ড। যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করে। এখানে বলা হয়েছে যদি বিবাহের কোনো এক পক্ষ, এই পক্ষ বলতে আমরা কি বুঝি? বর এবং কনে, যে কোনো পক্ষ। শুধুমাত্র বলা হয়নি যে বিবাহের বর পক্ষ যদি কনে পক্ষের নিকট, এই কথা কিন্তু এখানে বলা হয়নি। যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন। অন্য কোনো পক্ষ বলা হয় নাই যে কনের নিকট বর যদি যৌতুক দাবি করে, বলা হয়েছে এক পক্ষ অপর পক্ষের নিকট যদি কোনো রকম যৌতুক দাবি করে। তাহলে স্ত্রী যদি তার স্বামীর কাছে যৌতুক দাবি করে তাহলে সেটাও কিন্তু 300 যৌতুক নিরোধ আইন 2018 সেকশন 3 অনুসারে কিন্তু একটা আমলযোগ্য অপরাধ করে ফেলবে। যদি যৌতুক দাবি করেন তাহা হইলে উহা হইবে ওই আইনের অধীন একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক 5 বৎসর কিন্তু অন্যূনতম 1 বৎসর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এই আইনে যেটা বলা আছে, আইনের যে ভাষায়, যে যদি বিবাহের কোনো এক পক্ষ অর্থাৎ এক পক্ষ অপর পক্ষের নিকট যদি কোনো রকম যৌতুক দাবি করে, পক্ষ বলতে এখানে সুনির্দিষ্ট করে বলা হয়নি যে বর পক্ষ কনে পক্ষের নিকট অথবা বর কনের নিকট। এখানে কনে পক্ষ অথবা কনে অথবা তার কোনো আত্মীয় যদি বিবাহের সময় বা বিবাহের পূর্বে অথবা বিয়ের পরে, অব্যবহিত পরে যদি বরপক্ষ অথবা তার কোনো অভিভাবক বা তার কোনো প্রতিনিধির নিকট যদি কোনো রকম যৌতুক দাবি করে, তাহলেই এই ধারায় অপরাধ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং এই ধারায় মামলা করা যাবে। এখন এটার আরেকটু ইন্টারপ্রিটেশনে যাই, সেটা হচ্ছে এরকম যে পক্ষ, এখন পক্ষটা বলতে কি বোঝায় এটার একটা ব্যাখ্যা কিন্তু এই আইনেই দেয়া আছে। সেকশন 2তে কিন্তু এই যৌতুক নিরোধ আইন 2018 সেকশন 2তে এই যদি বিবাহের কোনো এক পক্ষ, এই পক্ষ বলতে পক্ষটা কি বোঝাচ্ছে, কোনো এক পক্ষ আমি বলে গেলাম আমার মতো করে ইন্টারপ্রিট করে, কিন্তু আইনে পক্ষটাকে কি বলা হয়েছে সেটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি সুস্পষ্টভাবে। এখানে আসলে সেকশন 2 এর কতে যেটা বলা আছে, পক্ষ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিবাহের বর বা কনে অথবা বর বা কনের পিতামাতা অথবা বর বা কনের পিতামাতার অবর্তমানে বৈধ অভিভাবক
ভাইও হতে পারে, অথবা প্রত্যক্ষভাবে বিবাহের সহিত জড়িত বর বা কনে পক্ষের অন্য কোনো ব্যক্তি। বিয়ের সাথে জড়িত অনেকে উকিল থাকে, সাক্ষী থাকে, চাচা থাকে, ফুফু থাকে, খালা থাকে, খালু থাকে, এরকম অনেক লোকজন যারা প্রত্যক্ষভাবে এই বিয়ের সহিত জড়িত যারা থাকেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই থাকেন না কেন, সুস্পষ্টভাবে এটা কিন্তু ইন্টারপ্রিট করে দেওয়া হয়েছে সেকশন 2 সাবসেকশন কতে, যে পক্ষ কারা, পক্ষ মিনস পক্ষর যে ইন্টারপ্রিটেশন সেটা কিন্তু এখানে আইনে একদম ক্লারিফাই করে দিয়েছে। এই হচ্ছে আমার যৌতুক নিরোধ আইন 2018-এ সেকশন 3 অনুসারে কিন্তু আমরা, অর্থাৎ কোনো হাজব্যান্ড বা পুরুষ স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন 2018-এ মামলা করতে পারে। তাকে যদি কোনো রকম অতিরিক্ত কোনো উপঢৌকন, যদি বলা হয় যে আমাকে এই ফ্ল্যাট লিখে না দিলে তোমার সাথে সংসার করব না, যদি তাকে বলা হয় যে আমাকে এত টাকা প্রতি মাসে না দিলে তোমার সাথে সংসার করব না, আমাকে এটা কিনে দাও, আমাকে ওইটা কিনে দাও, অতিরিক্ত চাপ বা মেন্টাল টর্চার বা অতিরিক্ত ওভার বার্ডেন যদি কোনো স্ত্রী কোনো স্বামীর উপর করে, অথবা কোনো স্ত্রী যদি স্বামীকে মানসিক টর্চারও করে, আবার কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে অথবা স্ত্রীর পক্ষের কোনো ব্যক্তি, বাবা মা আত্মীয় স্বজন যে কেউ যদি কোনো স্বামীকে অথবা স্বামীর পিতা মাতাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো অর্থ বা এই ধরনের কোনো সম্পদ যদি ওনারা দাবি করে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার শর্তে, যে এটা হইলে আমি করব, না হলে তোমার সাথে সংসার করব না, এই ধরনের যদি কোনো রকম কন্ডিশনে চলে যায়, তখন হাজব্যান্ড কিন্তু ওয়াইফের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন 2018-এর সেকশন 3 অনুসারে আদালতে মামলা করতে পারেন। এই মামলা করার পরে এটা কিন্তু কগনিজেবল অফেন্স, অর্থাৎ আমলযোগ্য অপরাধ। সাথে সাথে মামলা করলেই আদালত ওয়ারেন্ট দিবে, পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অ্যারেস্ট করবে, এবং সর্বোচ্চ সাজা 5 বছর, সর্বনিম্ন হচ্ছে 1 বছর, এবং তার সাথে 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড ইচ্ছা করলে আদালত দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই আইনে যেই মামলাই হোক না কেন, কনে বা স্ত্রী, স্বামী বা বর, যেই এই আইনে মামলা করুক না কেন, ওনারা যদি কেউ কাউকে হয়রানি করার জন্য যদি মিথ্যা কোনো মামলা আদালতে যদি আনয়ন করে, তাহলে যে বিষয়টা হবে, এই আইনের সেকশন 6 অনুসারে, অর্থাৎ যৌতুক নিরোধ আইন 2018-এর 6 ধারা অনুসারে, যে এই মামলাটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু হাজব্যান্ড অথবা ওয়াইফ যেই মামলা করুক না কেন, তাদের কিন্তু 5 বছরের সাজা হয়ে যাবে, এবং সাথে জরিমানার ব্যাপারও আছে, 50,000 টাকা অনধিক জরিমানা আছে। তাহলে এই মামলাগুলো আদালতে নিয়ে যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমরা যে একজনকে হয়রানি করার জন্য মিথ্যা কোনো মামলা করব, এর কনসিকুয়েন্সটা কিন্তু ভালো না। আমরা ভেরি রিসেন্টলি দেখেছি যে বিজ্ঞ আদালত কিন্তু অনেক ক্ষেত্রে যাদের মামলাগুলোকে আসলে ফেব্রিকেটেড, বেসলেস এবং এরকম প্রমাণ হয়েছে মিথ্যা মামলা, সাথে সাথে এদেরকে জরিমানা করেছেন এবং তাদেরকে কিন্তু একটা শাস্তি দিয়েছেন, একটা সাজা দিয়েছেন ইনস্ট্যান্টলি। তাহলে এবং এই মামলা এদের বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন শুরু হয়ে যায়। তাহলে শুধুমাত্র বাদী খুব খুশি হওয়ার কোনো কারণ নেই কারো বিরুদ্ধে মামলা করে, যে আমি একটা মামলা করে দিলাম, তাকে হয়রানি করবো, তাকে জেলের ভাত খাওয়াবো, এরকম অনেকেই এরকম ইন্টেনশন থাকে। এরকম ডেভিল বা ইভিল ইন্টেনশনে যদি কেউ কোনো মামলা করে থাকে, সংশ্লিষ্ট এগ্রিভ বা যারা বিবাদী থাকেন তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই মামলাগুলো যদি আদালতে প্রমাণ করতে পারেন আপনারা সাক্ষী প্রমাণের মাধ্যমে, যদি এটা বেসলেস বা মিথ্যা, তাহলে যিনি বাদী তার বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন আপনার ড্র হবে, এবং তার বিরুদ্ধে কিন্তু আপনার এই আইনের 6 ধারা অনুসারে, অর্থাৎ সেকশন 6 অনুসারে কিন্তু তার বিরুদ্ধে প্রসিকিউশন আনা হবে, যে মিথ্যা মামলার জন্য 5 বছরের সাজার বিধান রয়েছে। যাই হোক, এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যৌতুকের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে। আইনে যৌতুক বলতে কি বোঝানো হয়েছে আমি তো একটু আগে বলেছি, বাট আইনে সরাসরি যৌতুক বলতে কি বোঝানো হয়েছে সেটা আপনাদেরকে আরেকটু ক্ল্যারিফাই করি, যেহেতু বিষয়টা এটার সাথে রেলিভেন্ট। যৌতুক বলতে কি বোঝায় আসলে? আইনে যৌতুকের ডেফিনেশন দেওয়া হয়েছে। যৌতুক নিরোধ আইন 2018-এর আসলে সেকশন 2 এর খতে কিন্তু যৌতুক বলতে কি বোঝায় এটা কিন্তু সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে। এখন যৌতুক আমরা এখন একটু দেখি যে আইনটাতে কি বলছে। যৌতুক অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসাবে বিবাহের সময় অথবা তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বিবাহ অব্যাহত রাখিবার শর্তে বিবাহের পণ বাবদ
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবিকৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোনো অর্থ সামগ্রী বা অন্য কোনো সম্পদ, তবে মুসলিম ব্যক্তিগত আইন বা শরিয়া প্রযোজ্য হয় এমন ব্যক্তিগণের ক্ষেত্রে দেনমোহর বা মোহরানা, অথবা বিবাহের সময় বিবাহের পক্ষগণের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিবাহের কোনো পক্ষকে প্রদত্ত উপহার সামগ্রী উহার অন্তর্ভুক্ত হইবে না। বিষয়টা এরকম যে আসলে এটা আবার এরকম যেন না হয়, যৌতুকটাকে যেন মানুষ এরকম ভুলভাবে ইন্টারপ্রিট না করে। এখানে আইনে বলা আছে যে আসলে বিবাহের সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত অনুসারে যে হ্যাঁ ঠিক আছে এটা দিলে বিয়ে দিব, এটা দিলে বিয়ে হবে, না হলে হবে না, অথবা বিয়ে হয়ে গেল বিবাহ টিকিয়ে রাখার জন্য যদি কেউ কোনো কোনো পক্ষের নিকট কোনো অর্থ সম্পদ বা এই ধরনের কোনো কিছু জিনিস, মূল্যবান জিনিস দাবি করে, তাহলে সেটা যৌতুকের আওতায় চলে আসবে। এখানে আবার একটা ওনারা ব্যাখ্যা দিয়েছে যে দেনমোহর বা মোহরানা এটার অন্তর্ভুক্ত হবে না, যেহেতু দেনমোহর হচ্ছে নারীর অধিকার, সুতরাং দেনমোহর তো স্বামীর কাছে সে চাইতেই পারে, সুতরাং এই ক্ষেত্রে এটাকে যৌতুক ধরা যাবে না। আর বিয়ের সময় যে আত্মীয় স্বজনরা বিভিন্ন রকম গিফট দেয়, আমাদের সমাজে প্রচলিত আছে যে বিয়ে দাওয়াতে গেলে বিভিন্ন রকম আংটি বা এরকম বিভিন্ন রকম উপহার সামগ্রী এই নবদম্পতিকে দেওয়া হয়, এগুলাকে গিফট হিসাবে ধরা হবে, এগুলাকে কোনো রকম যৌতুক ধরা হবে না। যৌতুক বলতে আসলে এখানে আইনে তাই বোঝানো হয়েছে, সুস্পষ্টভাবে এইটাই বোঝা যায়। আইন কিন্তু সেটার ব্যাখ্যা দিয়েছে সেকশন 2 এর খতে। আর কতে আমি পক্ষর যে বিষয়টা এটা আলোচনা করেছি, আলোকপাত করতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, উভয় পক্ষের জ্ঞাতার্থেই বলছি, মিথ্যা মামলা আপনারা কেউ কারোর জন্য করবেন না, কারণ হচ্ছে আইনে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে। সেকশন 6-এ কিন্তু বলে দেওয়া আছে, এবং এটা কিন্তু সাজাও রয়েছে, 5 বছরের সাজা কেউ যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করেন আদালতে এই আইনের অধীনে। সেকশন 3-এ যদি আনেন তাহলে সেকশন 6-এ গিয়ে আপনাদের কিন্তু সাজা হয়ে যাবে মিথ্যা হলে। আর মিথ্যা না হলে যদি সত্যি সত্যি ঘটনা হয় তাহলে অবশ্যই বিচার প্রার্থী হিসাবে আপনি আদালতে মামলা করবেন, এবং সেটা ট্রায়ালের ব্যাপার, সাক্ষীর ব্যাপার একজন বিজ্ঞ আইনজীবী যিনি আসলে এই মামলাগুলো নিয়ে যথাযথভাবে সততার সহিত, আসলে বিচক্ষণতার সহিত, মেধা এবং যোগ্যতা, দক্ষতা, হ্যাঁ, সিনসিয়ারিটি, যারা আসলে নিজেদেরকে এইরকমভাবে যদি ক্লায়েন্টকে সার্ভিস দেয়, তাহলে এরকম বিজ্ঞ একজন বন্ধুর নিকট আপনারা যোগাযোগ করে এটা কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন। সেটাই বলছি যে যৌতুক নিরোধ আইন 2018 শুধুমাত্র নারীদের সুরক্ষার জন্যই করা হয়নি। যৌতুক নিরোধ আইন 2018 আসলে নারী পুরুষ উভয়ের সুরক্ষার জন্য করা হয়েছে। একটু গভীরভাবে যদি চিন্তা করা হয় এবং বিজ্ঞ আইনজীবীদের কাছে যদি একটু যোগাযোগ করা হয়, তাহলে কিন্তু এটা আপনাদেরকে বাতলিয়ে দিবে। আর আমি চেষ্টা করেছি আজকে আপনাদের একটু চোখ খুলে দেওয়ার জন্য যে যৌতুক নিরোধ আইন 2018-এর সেকশন 3টা শুধুমাত্র নারীর জন্য নয় বা স্ত্রীর জন্য নয়, এটা বর বা স্বামীর জন্য বা হাজব্যান্ডের জন্য বটে। হ্যাঁ, এটা আপনারা মাথায় রাখবেন, অযথা ঘাবড়িয়ে যাবেন না। আইনগত যে কোনো বিষয় বা যে কোনো প্রতিকূল পরিবেশ, প্রতিকূলতা যদি আপনাদের মাঝে আসে, আমি যেটা দেখছি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই দেখি যে একেবারে হতাশ হয়ে যান, আপসেট হয়ে যান। মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা প্রপার সলিউশন আছে, তাড়াহুড়া করা যাবে না। আপনাদের খেয়াল রাখতে হবে যে একজন বিজ্ঞ আইনজীবীকে খুঁজে বের করা, যার উপর আপনি ট্রাস্ট রাখতে পারবেন, ট্রাস্টওয়ার্দি, পড়াশোনা করেন যারা, এবং আপনাকে যারা মিথ্যা আশ্বাস দেন না, এই ধরনের একজন বিজ্ঞ আইনজীবীর সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আসলে আপনাদের আইনগত প্রতিকারগুলো নেবেন। এবং আইনগত প্রতিকার বা আইনগত কোনো রকম সাহায্য বা অ্যাডভাইস নেওয়ার জন্য কখনো কোনো তৃতীয় পক্ষ বা কোনো দালাল বা মুহুরি বা কোনো এলাকার গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন না, তাতে করে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি আমাদের প্রফেশনে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবেন। সবসময় বিজ্ঞ আইনজীবীদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কোনো মুহুরি বা ক্লার্ক বা দালাল বা টাউট বা কোনো নেতা বা কোনো এরকম স্থানীয় লোকজনের সাথে বা তাদের কানেকশানে বা তাদের রেফারেন্সে কখনো কোনো চেম্বারে যাওয়ার চেষ্টা করবেন না, তাতে করে আপনারা লুজার হওয়ার সম্ভাবনা বেশি। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ সাব কমিটির একজন সদস্য হিসেবে আমি এটা দেখেছি। আমি আমার দায়িত্ব পালনকালে আমি দেখেছি
যে এখানে অনেক বিষয় জড়িত আছে, অনেক বিচার প্রার্থীরা, লিটিগেন্ট পিপলরা কিন্তু অনেক হয়রানির শিকার হয়। এই ব্যাপারে কিন্তু বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এই ধরনের রিপোর্ট আসছে ধারাবাহিকভাবে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। সো আমি আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি, বিচার প্রার্থী প্রিয় ভাই ও বোনেরা যারা দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমি বারবার একই কথা বলবো যে আপনার আপনার পছন্দের এবং আপনার যাকে মনে হয় যে আপনার কাজটা প্রপারলি আপনার করতে পারবে এবং আপনার পক্ষে প্লিড করতে পারবে, এরকম ট্রাস্টওয়ার্দি একজন বিজ্ঞ আইনজীবীকে আসলে সরাসরি অ্যাপ্রোচ করবেন, কোনো মিডিয়া বা বায়া হয়ে নয়। এটাই হচ্ছে আমার শেষ কথা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে পথ চলবেন, দেশকে ভালোবাসবেন।